মঞ্চে উপবিষ্ট মাননীয় শ্রদ্ধেয় সভাপতি শ্রী চন্দন মাইতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শোভন ভট্টাচার্য মহাশয়, তিনি সুভাষ সংস্কৃতি পরিষদের সম্পাদক, মঞ্চে উপবিষ্ট সুভাষ সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত বিশিষ্ট অতিথিগণ, আর এই পবিত্র স্থান ভগবানপুরের আমার গুরুজন, ভাই আর বোনেরা, আমি খুবই কৃতার্থ যে সুভাষ সংস্কৃতি পরিষদ আমাকে এই সুযোগ দিয়েছে। আমার সৌভাগ্য যে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি একটি বিশিষ্ট কারণে। নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮তম জন্মদিন পালন করতে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি। এই জেলা থেকে বাংলায় স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, আপনারা হয়তো সেই ইতিহাস জানেন। ভারতবর্ষের স্বাধীনতা আমার মতে শুরু হয়েছিল 1857 সালে, সেই যে সিপাহী বিদ্রোহ, মঙ্গল পাণ্ডের আন্দোলনকে কেন্দ্র করে। তারপর বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিল। সেই শহীদ ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, আরো অনেকে যার নাম হয়তো আমরা জানি না। তার সাথে সাথে মহাত্মা গান্ধীর আন্দোলন, অহিংসা আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপর একটি প্রভাব বিস্তার করেছিল। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার শেষ লড়াই, আপনারা বলতে পারেন ভারতবর্ষের স্বাধীনতার শেষ লড়াই কোনটা ছিল? বলুন। ভারতবর্ষের স্বাধীনতার শেষ লড়াই ছিল আজাদ হিন্দ ফৌজের লড়াই, নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে। সুভাষচন্দ্র বোস যখন আজাদ হিন্দ ফৌজকে নিয়ে মায়ানমার থেকে ইম্ফলের পথে চলেছিলেন, আপনারা এই সুর হয়তো অনেকেই শুনেছেন। এখনো এই সুর শুনলে আমরা কিরকম শিউরে উঠি। কদম কদম बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, ये कौम पे लुटाए जा। এই সুরের সাথে ৬০,০০০ সৈন্য ইম্ফলের পথে চলেছিল ভারতবর্ষকে স্বাধীন করতে। এবং সেই ঐতিহাসিক দিন, এই ইতিহাসকে এখনো প্রকাশিত করা হয়নি। আমি কেন্দ্রীয় সরকারের কাছে বহুবার দাবি রেখেছি যে আজাদ হিন্দ ফৌজের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস লিখিতভাবে প্রকাশিত করা উচিত এবং স্কুল কলেজের পাঠ্যপুস্তকে দেওয়া উচিত। কিন্তু সেটি এখনো সম্ভব হয়নি। এখানে অনেকে বসে আছেন, আমাদের গুরুজন শিক্ষক আছেন, তাদের আমি অনুরোধ করব আপনারাও এই দাবি তুলুন যে ভারতবর্ষের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কেন স্কুল কলেজের পাঠ্যপুস্তকে দেয়া হবে না সঠিকভাবে, সঠিক ইতিহাস। তাই আমি প্রশ্ন করি, আপনারা বলুন 14 এপ্রিল 1944 সালে কি হয়েছিল? আপনারা অনেকেই ইতিহাস নিয়ে লেখাপড়া করেন, কিন্তু 14 এপ্রিল 1944 সালে কি হয়েছিল আপনারা কি বলতে পারবেন? আপনাদের কোনো দোষ নেই। কেন ইতিহাস সরিয়ে রাখা হয়েছে, চাপা দিয়ে রাখা হয়েছে? कर्नल শওকত আলী মালিক আজাদ হিন্দ ফৌজের একজন সৈন্য, সে ব্রিটিশ সৈন্যদের পরাজিত করেছিল ভারতবর্ষের মাটিতে, ইম্ফলে, ময়রাঙে, এবং ব্রিটিশ সৈন্যদের মেরে বার করে দিয়েছিল
ভারতবর্ষের পতাকা উত্তোলন হয়েছিল, ব্রিটিশ যে ফ্ল্যাগ ইউনিয়ন জ্যাককে ছিঁড়ে নিচে নামানো হয়েছিল, ভারতবর্ষের পতাকা ওঠানো হয়েছিল 14 এপ্রিল 1944 সাল। এবং 3 মাস আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মণিপুরে মৈরাঙে। আজাদ হিন্দ সরকার কি সরকার ছিল? আজাদ হিন্দ সরকার ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের প্রথম সরকার ছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বোস অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং শেষ প্রধানমন্ত্রী ছিলেন। 1947 সালে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু অখণ্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী হননি। তিনি বিভক্ত ভারতবর্ষের ডমিনিয়ন স্টেটাসের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পূর্ণ স্বরাজ আমরা অর্জন করতে পারিনি। এই ইতিহাস জানা উচিত। মহাত্মা গান্ধী থেকে শুরু করে আরেকজন মহাপুরুষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যাকে আজকে আমরা তার নামও করে উঠতে পারি না, একজন মহাপুরুষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক গুরু ছিলেন, কলকাতা শহরের মেয়র ছিলেন। তিনি পূর্ণ স্বরাজের জন্য লড়াই করেছিলেন, ডমিনিয়ন স্ট্যাটাসের জন্য নয়। কিন্তু আমরা পূর্ণ স্বরাজ অর্জন করে উঠতে পারিনি 1947 সালে। সুভাষচন্দ্র বোস যদি ফিরে আসতেন ভারতবর্ষে 1947 সালে, তাহলে আবার অখণ্ড ভারতবর্ষের পূর্ণ স্বরাজই আমরা অর্জন করে উঠতাম। কিন্তু সেটি সম্ভব হয়নি, কারণ উনি 18 আগস্ট 1945 সালে প্রাণ বিসর্জন দিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। সুভাষচন্দ্র বোসকে যদি জানতে হয়, তাহলে ওনার নিজস্ব লেখা আপনাদের পড়তে হবে। ওনার 2টি বই, ইন্ডিয়ান পিলগ্রিম এবং ইন্ডিয়ান স্ট্রাগল, এই 2টি বই আপনাদের পড়া একেবারে উচিত। এবং সুভাষচন্দ্র বোস কি ভারতবর্ষ চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন একটি সাম্যবাদী রাষ্ট্র, তিনি চেয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তিনি চেয়েছিলেন মহিলাদের ইকুয়াল স্ট্যাটাস, একই সম্মান দেওয়ার তিনি চেয়েছিলেন। 40-এর দশকে আমরা বহু বছর পার হয়ে গেছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই সবে 2 বছর পূর্বে ভারতীয় সৈন্যতে মহিলা অফিসারদের কমিশন করা হয়েছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস রানী অফ ঝাঁসি রেজিমেন্ট গঠন করেছিলেন 40-এর দশকে। মহিলাদের একই সম্মান, একই স্ট্যাটাস ছিল ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে লড়াই করতে পুরুষদের সাথে। নেতাজি স্বামীজি এবং রামকৃষ্ণ পরমহংস দেবের বলা যায় শিষ্য ছিলেন। তিনি স্বামীজিকে আধ্যাত্মিক গুরু বলে মেনে নিয়েছিলেন এবং স্বামীজির যে চরিত্র গঠন করার আদর্শ, ম্যান মেকিং আদর্শ, সেই আদর্শকে তিনি কার্যকরী করেছিলেন ওনার আজাদ হিন্দ ফৌজে। সুভাষচন্দ্র বোস মা কালী ভক্ত ছিলেন, তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি গভীর রাতে, আমার পিতা অমিয়নাথ বোসের কাছে আমি শুনেছি, খুব কাছের মানুষ ছিলেন উনি, ওনার কাকা। আমাদের কলকাতা শহরে বুটবান পার্কের বাড়িতে একই ঘরে 4 বছর ধরে আমার পিতা বাস করতেন ওনার কাকা সুভাষের সাথে। সুভাষের একটু ঘুমের অসুবিধে হতো, উনি ইনসমনিয়াতে ভুগতেন, তাই রাতে আমার পিতাকে উনি জাগিয়ে তুলতেন এবং আলোচনা চলত মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, সরোজিনী নাইডু, নেহেরু, এদের রাজনৈতিক চিন্তাধারা, কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করা যায়, এই সব নিয়ে আলোচনা হতো। এবং আরেকটি বিষয়, সুভাষচন্দ্র বোস গভীর রাতে যখন কংগ্রেসের মিটিংয়েতে কিছু সমস্যা দেখা দিত, উনি গভীর রাতে দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতেন এবং মা কালীর সামনে বসে ধ্যান করতেন। একটি সাংঘাতিক শক্তি উনি অর্জন করতেন। কিন্তু উনি আধ্যাত্মিক ছিলেন,
উনি হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে উনি কখনো ধর্মকে মেশায়নি। উনি একমাত্র নেতা, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন আজকের তারিখ পর্যন্ত, যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছে। এই হচ্ছে সুভাষচন্দ্র বোসের আদর্শ। দেখুন, স্বাধীনতা সংগ্রামে বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের অবদান আছে, কিন্তু বর্তমান ভারতবর্ষে তাদের প্রাসঙ্গিকতা কতটা আছে সেটি আলোচ্য বিষয়। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস একমাত্র নেতা যে আজকের বর্তমান রাজনীতিতে, বর্তমান ভারতবর্ষে সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। ভারতবর্ষ দুখণ্ডিত হয়ে গেছে 47 সালে, বাংলা বিভাগ হয়েছে, কিন্তু যে ভারতবর্ষ আমরা এখন পেয়েছি, যে ভারতবর্ষে আমরা রয়েছি, বাস করছি, সেই ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয়, একমাত্র পথ নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ, ওনার যে ভারতীয় কনসেপ্ট, সেই কনসেপ্টে যদি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে না চলা যায় এবং আজকের যুব সমাজকে সেই আদর্শে যদি উদ্বুদ্ধ না করা যায়, ভারতবর্ষ কিন্তু আবার ভেঙে যাবে। দুখণ্ডিত কেন, খণ্ড খণ্ড হয়ে যাবে। তাই আসুন, সুভাষচন্দ্র বোসের আদর্শের উপর ভিত্তি করে সবাইকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব। এখানে অনেকে আছে যারা নেতাজির যে ওনার যে একটি চরিত্র ছিল, একটি রোমাঞ্চকর চরিত্র ওনার ছিল। উনি যখন এই কলকাতা শহর থেকে 17 জানুয়ারি 1941 সালের ইতিহাস, আমাদের এলগিন রোডের বাড়ি থেকে উনি যখন গভীর রাতে বিদেশে চলে গেলেন ভারতকে স্বাধীন করার জন্যে, সেই যাত্রা কি সাংঘাতিক! সেই যাত্রা কলকাতা থেকে উনি গেলেন গোমো, গোমো থেকে উনি গেলেন পেশাওয়ার, পেশাওয়ার থেকে কাবুল, কাবুল থেকে মস্কো, মস্কো থেকে বার্লিন, এবং বার্লিনে গিয়ে উনি হিটলারের সাথে সাক্ষাৎ করেছিলেন। উনি কিন্তু হিটলারকে পছন্দ করতেন না, কিন্তু সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে হিটলার একমাত্র নেতা ছিল যে লড়াই করতে পারত। তাই হিটলার ওনাকে এই সাবমেরিন ব্যবস্থা করে দিলেন। সেই সাবমেরিন করে সেই 90 দিনের যে যাত্রা, 90 দিনের সাবমেরিন যাত্রা করে উনি দক্ষিণ পূর্ব এশিয়ায় এলেন। আমি একটি বই পড়েছি, জার্মান সাবমেরিনে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, তিনি একটি বই লিখেছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ওনার সাথে যে ওই 90 দিনের যাত্রায় ছিল আবিদ হাসান, তাদের কথা সেই বইতে উল্লেখ করেছেন। উনি বললেন যে নেতাজি একজন অদ্ভুত ব্যক্তিত্ব ছিলেন। যখন আমরা সাবমেরিন নিয়ে, দেখুন সাবমেরিনে 3 বার ব্রিটিশ টর্পিডো আক্রমণ করেছিল, কিন্তু ভাগ্যি ভালো সেই আক্রমণে সাবমেরিন কোনো ক্ষতি হয়নি এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কোস্ট অফ ম্যাডাগাস্কারে উনি পৌঁছে গেলেন। কোস্ট অফ ম্যাডাগাস্কারে পৌঁছে দেখা গেল ওখানে যে ঢেউ, 30 থেকে 40 ফিট উঁচু ঢেউ ওই সমুদ্রে আছে। আপনারা এখানে দীঘায় গেছেন হয়তো, দীঘা খুবই শান্ত সমুদ্র, এই 40 ফিট উঁচু ঢেউ তাতে নেই। তো ব্যবস্থা ছিল যে জার্মান সাবমেরিন থেকে উনি জাপানিজ সাবমেরিনে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হবে, কিন্তু যেহেতু 30 থেকে 40 ফিট যে ঢেউ ছিল, দুটো সাবমেরিন কাছাকাছি আসতে সম্ভব ছিল না, আসা সম্ভব ছিল না। এলেই দুটো ধাক্কা লেগে দুটোই ডুবে যাবে। তাই ক্যাপ্টেন, জার্মান সাবমেরিনের ক্যাপ্টেন নেতাজিকে বললেন যে দেখো ভাই, সম্ভব নয় আপনাকে জাপানি সাবমেরিনে পৌঁছানো, আমরা আবার জার্মানি ফিরে যাব। নেতাজি তখন ওনাকে বলেন, এখন আমি এত দূর এসছি ভারতবর্ষের স্বাধীনতার জন্যে, আমি বেড়াতে আসিনি যে আবার আমি জার্মানি ফিরে যাব।
তখন ক্যাপ্টেন, জার্মান সাবমেরিনের ক্যাপ্টেন বলে, দেখুন আমি ধাক্কা লাগাতে পারবো না জাপানি সাবমেরিনে, আপনাকে একটি ছোট্ট নৌকো দিয়ে দেবো, ওটাকে রাবার রাফট বলে, সেই নৌকোতে আপনি এবং আপনার যে এ আছে আবিদ হাসান, ওনাকে নিয়ে আপনি চলে যান। নেতাজি রাজি হয়ে গেলেন। জার্মান সাবমেরিনের ক্যাপ্টেন বলছে যে আমি নিশ্চিত ছিলাম যে উনি মারা যাবেন, সুভাষচন্দ্র বোস এবং আবিদ হাসান ওই ডুবে মারা যাবেন, পৌঁছানো সম্ভব নয়। কিন্তু নেতাজির যে একটি লক্ষ্য ছিল, দৃষ্টি ছিল, সেটি ছিল অর্জুনের মতো দৃষ্টি, অর্জুনের মতো লক্ষ্য। তিনি যে শক্তি একটি ওনার ছিল, তিনি কিন্তু জাপানি সাবমেরিনে পৌঁছে গেছিলেন, আজাদ হিন্দ ফৌজকে নেতৃত্ব দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে গেলেন। নেতাজির আবার সৌভাগ্য হয়েছিল চাকরির ক্ষেত্রে, আমি কানপুরে ছিলাম এবং কানপুরে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল প্রেম কুমার সাইগল। প্রেম সাইগল জানেন, প্রেম সাইগল ছিল একজন অফিসার যাকে আইনে ট্রায়াল হয়েছিল, লালকেল্লাতে তাকে জেরা করা হয়েছিল বিশ্বাসঘাতকতার জন্য। প্রেম সাইগল আর লক্ষ্মী সাইগলের সাথে আমার আলাপ হয়েছিল কানপুরে। তো আমাকে লক্ষ্মী সাইগল আমাকে রাত্রে ভোজনে ওনারা আমন্ত্রণ করতেন, আমি যেতাম। তো তখন আমাকে লক্ষ্মী সাইগল আজাদ হিন্দ ফৌজের গল্প আমাকে বলতেন, এবং যখন বলতেন ওনার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ত। উনি বলতেন যে তোমার এই ইয়োর গ্র্যান্ড আঙ্কেল, মানে তোমার দাদু একটা কি সাংঘাতিক একজন ব্যক্তি ছিলেন। আমরা যখন ইমফালের পথ থেকে বার্মা, মায়ানমারের পথে ফিরে যাচ্ছি, ওনার পায়ে চোট লেগেছিল, উনি হাঁটতে পারছিলেন না। তো ওনার জিপ ছিল, তো আমাদের 200 কিলোমিটার হেঁটে আমাদের পথ অতিক্রম করে যেতে হবে। তো নেতাজিকে আমরা বললাম যে আপনি জিপে করে চলে যান, আমরা হেঁটে আসছি। রানী অফ ঝাঁসি রেজিমেন্টের তারা হেঁটে যাচ্ছে। সুভাষচন্দ্র বোস কি বলেছিলেন লক্ষ্মী সাইগলকে, আমি আপনাদের নেতৃত্ব দিচ্ছি, আমি জিপে করে চলে যাব, আর আপনারা 200 কিলোমিটার হেঁটে যাবেন, এটি সম্ভব নয়। নেতাজি 200 কিলোমিটার রানী অফ ঝাঁসি রেজিমেন্টের সৈন্যদের সাথে হেঁটে গেছিলেন 200 কিলোমিটার। আজকে কি কোনো নেতা পাবেন আপনি যে এইভাবে এই অবদান? আরেকটি বিষয়, একজন অফিসার ছিল যিনি নেতাজির সাথে মিলিটারি অ্যাডভাইজার ছিলেন, মেহবুব আহমেদ। মেহবুব আহমেদ তিনি জওহরলাল নেহরুর সাথেও কাজ করেছেন, তিনি মহাত্মা গান্ধীর সাথেও কাজ করছেন, এবং নেতাজির উনি সেক্রেটারি ছিলেন। উনি ছিলেন পলিটিক্যাল সেক্রেটারি, রাজনৈতিক সেক্রেটারি। তো মেহবুব আহমেদের একটি সাক্ষাৎকারে আমি শুনছিলাম, উনি বলছেন যে দেখুন আমি খুবই শ্রদ্ধা করি মহাত্মা গান্ধীকে, খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উনি। আমি পণ্ডিত জওহরলাল নেহরুর সাথে কাজ করেছি, ওনাকেও আমি খুব সম্মান করি। আর আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে কাজ করেছি ওনার রাজনৈতিক সেক্রেটারি হিসাবে, কিন্তু সকলকে আমি সম্মান করেছি, কিন্তু আমি আমার প্রাণ শুধু বিসর্জন দিতে প্রস্তুত নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য, আর কারোর জন্য নয়। তো ওনার এই একজন ব্যক্তিত্ব যিনি ছিলেন, যে কি একটি অসাধারণ ভাবে উনি সকলকে মুগ্ধ করে দিতেন যে তারা স্বাধীনতা সংগ্রামে এসে যোগদান করতেন। সুভাষচন্দ্র বোস কিন্তু কাউকে চাকরি দেবে বলেননি, কাউকে কিছু পাইয়ে দেবেন বলেননি। তিনি কি বলেছিলেন? আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। এই বলা, এই কথায়, এই বার্তায় আজাদ হিন্দ ফৌজ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত করেছিলেন রাসবিহারী বোস। সেই সময় 25,000 সৈন্য ছিল। সুভাষচন্দ্র বোস যখন নেতৃত্ব দিল 40-এর দশকে, যখন উনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত করেন 21শে অক্টোবর 1943 সালে,
তিনি এই 25,000 থেকে 60,000 সৈন্যে তিনি পরিণত করেছিলেন আজাদ হিন্দ ফৌজকে। কেন ওনার এক কথায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজাদ হিন্দ ফৌজে যোগদান করেছিলেন। এই যে 60,000 সৈন্য ছিল আজাদ হিন্দ ফৌজে, এরা কারা ছিল আপনারা জানেন? এই 60,000 সৈন্য একটিও হিন্দু ছিল না, একটিও মুসলমান ছিল না, একটিও শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে এই 60,000 সৈন্য কারা ছিল? এই 60,000 সৈন্য ছিল ভারতীয়। আজকে সময় এসেছে নেতাজির এই ভারতীয় কনসেপ্ট উনি যেটা কার্যকরী করে দেখিয়েছেন। আমি আজকে এখানে রাজনীতি করতে আসিনি, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের সম্মান জানাতে এসেছি। কিন্তু এই বার্তা কিন্তু আজকে আমাদের দিতেই হবে। আজকে নেতৃবৃন্দ কোনো দলীয় নয়, সর্বদলীয় এই বার্তা আমরা দিতে চাই যে নেতাজি যা বলতেন তিনি কার্যকরী করতেন, তিনি করে দেখাতেন। শুধু বক্তব্য রেখে কোনো লাভ নেই। নেতাজি বলেছিলেন আমি এই ভারতীয় কনসেপ্ট আমি সকলকে ঐক্যবদ্ধ করব, তিনি করিয়ে দেখিয়ে দিয়েছিলেন ওনার আজাদ হিন্দ ফৌজে। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি আবার আসব, আবার আপনাদের মাঝে আসব। এবং আমি সুভাষ সংস্কৃতি পরিষদকে আমি কৃতার্থ যে আমাকে আপনি এই সুযোগ দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন আপনাদের মাঝে এসে কিছু কথা। নেতাজির ওপরে কথা কিন্তু বললে সারা রাত সারা দিন লেগে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আপনাদের যেতে হবে, আপনারা অনেকক্ষণ বসে আছেন, কিন্তু আবার আমি আসব। এটি আমার প্রথম আর শেষ নয়, আমি আবার আসব এবং এসে এই বার্তা দেব যে নেতাজি এবং স্বামীজি এই দুজনকে আপনি সামনে রাখুন। দুজনেই সকলকে ঐক্যবদ্ধ করেছিল। বিভাজন করলে কিন্তু ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাই আমরা সব এক হয়ে নেতাজির আদর্শে, স্বামী বিবেকানন্দর আদর্শে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাই। এই কথা বলে আপনাদের সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার, ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।